এআই এর যুগে ক্রিয়েটিভিটি কিন্তু শেষ হয়ে যায়নি। আমাকে অনেকেই বলেন যে আমরা এখন যেভাবে বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার করছি আমাদের ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট আই ডোন্ট এগ্রি, আই ডিসএগ্রি। বরং ক্রিয়েটিভের মান আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এখন সবাই কিছু না কিছু বানাতে পারছে। তাই এখন আসল প্রশ্ন হচ্ছে কে অর্থপূর্ণ জিনিস বানাতে পারছে, কে ক্লিন জিনিস বানাতে পারছে, কে অরিজিনাল জিনিস বানাতে পারছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো কে ভালো জিনিস চিনতে পারছে। আপনি স্টুডেন্ট হন, প্রফেশনাল হন, ফ্রিল্যান্সার হন, এন্টারপ্রেনার হন, এই স্কিল সবার জন্য সমান জরুরি। কারণ হচ্ছে এআই অ্যান্সার দেয় কিন্তু মান ঠিক করতে হয় মানুষকে। এআই অপশন দেয় কিন্তু ডাইরেকশন ঠিক করতে হয় মানুষকে। এআই স্পিড দেয় কিন্তু ভ্যালু তৈরি করতে হয় মানুষকে। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং না, চ্যাট জিপিটির কোনো টিপস না, কোনো নতুন এআই টুলের টিউটোরিয়াল না, বা আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বইয়ের কোনো প্রমোশন না। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এমন একটা স্কিল যেটা ছাড়া আপনি যতই এআই শিখুন, যতই প্রম্পট জানুন, যতই টুল চালান, আপনি এভারেজ থেকে বেরোতে পারবেন না। গত ২৬ বছর ধরে আমি মাইক্রোসফট, নকিয়া, ক্যাপজেমিনাই, এইচসিএল টেক, উইপ্রোর মতো গ্লোবাল কোম্পানিতে কাজ করেছি। হাজার হাজার মানুষকে হায়ার হতে দেখেছি, ফায়ার হতেও দেখেছি। দেখেছি কে সাকসিড হয়েছে, সফলকামী হয়েছে, আর কারা ফেল করেছে। আর এই পুরো সময়ের মধ্যে কিন্তু আমি একটি প্যাটার্ন লক্ষ্য করেছি। সেই প্যাটার্নটা হচ্ছে যারা সত্যি সত্যি এগিয়ে যায় তাদের মধ্যে একটা জিনিস কিন্তু একদম কমন থাকে। আর সেটা কোনো টেকনিক্যাল স্কিল না, সেটা এক্সপেরিয়েন্স না, সেটা হলো চোখ। হয়তো ভাবছেন যে ব্যাটার কি মাথা খারাপ হয়েছে। আরে বাবা, আমি বলছি আপনাদেরকে একটু ধৈর্য ধরেন। সেই যে চোখের কথা আমি যে বলছি সেটা হচ্ছে ভালো জিনিস দেখতে পারার চোখ। আজকের ভিডিওতে আমি 4টা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমত, এআই ব্যবহার করে কারো আউটপুটটা এক্সেলেন্ট হয় আর কারোটা একেবারে সাদামাটা থেকে যায়। দ্বিতীয়ত, জাজমেন্ট আর টেস্ট আসলে কি এবং কেন এটা এখন সবচেয়ে বড় একটা ভ্যালুয়েবল স্কিল হয়ে উঠেছে। তৃতীয়ত, বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো কিভাবে এই স্কিলের অভাবে মানুষ অনেক সুযোগ হারাচ্ছে। আর চতুর্থত, 7টা প্র্যাকটিক্যাল উপায় আপনাদের বলে দিব যেগুলো দিয়ে আপনি আজ থেকেই এই চোখ তৈরি করতে পারবেন। তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে সুন্দর মতো দেখে নিন। আচ্ছা, প্রথমে একটা ঘটনা বলি। গত মাসে আমার পরিচিত 2জন ফ্রিল্যান্সার একই ক্লায়েন্টের কাছে প্রপোজাল পাঠিয়েছিলেন। দুজনেই কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করেছেন। দুজনের প্রপোজালের ভাষাও সুন্দর, গ্রামারও একদম নিখুঁত এবং ফরম্যাটও একদম প্রফেশনাল। কিন্তু একজন কাজ পেয়েছে আর একজন কাজ পায়নি। এর মধ্যে একটা পার্থক্য ছিল যেটা আমি অ্যানালিসিস করে বের করেছি এবং সেটা আপনাদেরকে বার্তা দিচ্ছি। প্রথমজন এআই এর দেওয়া ড্রাফটটা সরাসরি পাঠিয়ে দিয়েছে। পড়তে ভালোই লাগছিল, কিন্তু ক্লায়েন্ট পড়ে বুঝে গেল যে এটা এআই জেনারেটেড এবং এটা তার স্পেসিফিক যে প্রবলেমগুলো আছে সেগুলোর কথা ভালো মতো উল্লেখ করে সলিউশন দেওয়া নাই। এখানে জেনেরিক একটা রেজাল্ট দেওয়া হয়েছে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো নেই। অন্যদিকে দ্বিতীয়জন যিনি কাজটা পেয়েছেন তিনি একটু অন্যভাবে কাজটা করেছিলেন। সে আগে ক্লায়েন্টের জব পোস্টটা ভালো করে পড়েছিল, জবের যে রিকোয়ারমেন্টটা ছিল, বুঝেছিল ক্লায়েন্ট আসলে কি নিয়ে চিন্তিত। তারপর এআই এর কাছ থেকে একটা ড্রাফট নিয়েছিল, কিন্তু সেই ড্রাফটের মধ্যে যে 3টা লাইন সত্যি রিলেভেন্ট সেগুলো রেখে বাকিগুলো সে বাদ দিয়েছিল। সেখানে সে নিজের ভাষায় 2-3টা লাইন যোগ করেছিল। এআই এর ড্রাফটটা আরও হিউম্যানাইজ করে পার্সোনালাইজ করেছিল, যেখানে ক্লায়েন্টের এক্স্যাক্ট পেইন পয়েন্টটা ধরা ছিল। এখন চিন্তা করে দেখেন যে দুজনেই কিন্তু এআই ব্যবহার করেছে, কিন্তু একজন শুধু টুলের হুবাহু রেজাল্ট দিয়ে দিয়েছে আর একজন বুঝে ব্যবহার করেছে। এবং এই পার্থক্যটাই কিন্তু আজকের আসল কথা। এটা এখন একটা খুবই ভ্যালুয়েবল স্কিল, হাইলি ডিমান্ডিং স্কিল হয়ে যাচ্ছে। আমরা এখন এমন একটা সময় আছি যেখানে এআই সবাইকে সমান ক্ষমতা দিয়ে দিচ্ছে। আগে ভালো লেখাটা লিখতে পারাটা একটা বিশেষ দক্ষতা ছিল, এখন চ্যাট জিপিটি সবাইকে লিখে দিচ্ছে।
আগে সুন্দর ডিজাইন করাটা বছরের পর বছর ধরে শেখা লাগতো। এখন ক্যানভা আর বিভিন্ন ধরনের এআই টুল দিয়ে সেগুলো আমরা সহজে করে নিতে পারছি। আগে কোড লিখতে পারাটা ছিল যে আপনি খুবই স্পেশাল একজন কোডার। এখন কার্সার বলেন, কো-পাইলট দিয়ে অনেকেই অনেক কিছু লিখছে। তাহলে এখনকার যুগে স্পেশালটা কে হবে? স্পেশাল হবে যে বুঝতে পারে কোনটা আসলে ভালো। এআই আপনাকে 10টা অপশন দিবে, কিন্তু কোন অপশনটা সত্যি কাজের, কোনটা শুধু চকচকে কিন্তু ভিতরে কিছু নেই, কোনটা মানুষের মনে লাগবে আর কোনটা লাগবে না, সেটা বোঝার দায়িত্ব কিন্তু আপনার। এবং এই স্কিলটাকে অনেকে অনেক নামে ডাকছেন ইদানিং। কেউ বলছেন টেস্ট, কেউ বলছেন জাজমেন্ট, কেউ বলছেন সেন্স, আবার কেউ বলছেন রুচি। এবং সহজ ভাষায় আমি বলি এটা হচ্ছে ভালো জিনিস চিনতে পারার ক্ষমতা। আর এই ক্ষমতা আজ যা আছে সে এআই এর যুগে শুধু সারভাইভ করবে না, বরঞ্চ থ্রাইভ করবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। ধরুন আপনি ইউটিউবের জন্য একটি ভিডিও বানাচ্ছেন। এআইকে বললেন যে আমার এই টপিক, আমার জন্য 15টা টাইটেল দাও। এআই বিভিন্ন ধরনের টাইটেলের অপশন আপনাকে দিল। এখানে এই যে 15টা টাইটেলের মধ্যে হয়তো 3টা টাইটেল সত্যি সত্যি ভেরি স্ট্রং, বাকি হয়তো 12টা টু জেনারিক, না হয় টু ড্রামাটিক, না হয় ক্লিক বেইট। কিছু মানুষ দেখলেই বুঝবে যে এটা ফেক। এখন আপনি যদি বুঝতে না পারেন যে কোন 3টি স্ট্রং, তাহলে আপনি হয়তো জেনারিক টাইটেল দিয়ে ভিডিওটা পাবলিশ করবেন। আর যে বুঝতে পারবে সে স্ট্রং টাইটেল দিয়ে ভিডিও তৈরি করবে। দুজনের ভিডিওর কোয়ালিটি হয়তো একই, কিন্তু ক্লিক থ্রু রেট আলাদা হবে, ভিউ আলাদা হবে এবং গ্রোথটাও কিন্তু আলাদা হবে। পার্থক্যটা কিন্তু কন্টেন্টে না, পার্থক্যটা হচ্ছে সিলেকশনে। এটা খেয়াল করে দেখেন। এবং এই কারণে আমি বলি যে এআই এর যুগে আসল চ্যালেঞ্জ প্রোডাকশন না, আসল চ্যালেঞ্জ হচ্ছে সিলেকশন। কঠিন কাজ বানানো না, কঠিন কাজ বাছাই করা। আমি জানি না সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা। ছোটবেলায় আমরা শুনেছি যে রুচি নাকি ব্যক্তিগত। আপনি যেটা পছন্দ করেন আর একজন হয়তো সেটা পছন্দ নাও করতে পারে। কিছু জায়গায় কথাটা সত্য, কিন্তু সব জায়গায় না। কিছু জিনিস আছে যেগুলো দেখলে প্রায় সবাই বলে এটা খুবই নিট, ক্লিন, পারফেক্ট। কিছু লেখা আছে যেগুলো পড়লে মনে হয় আহারে কি সহজ করে বুঝে শুনে আরাম করে পড়া যায়, কি সুন্দর করে এটা বোঝা যায়। কিছু ডিজাইন দেখলেও এগুলো ব্যবহার করতে খুব ভাল লাগে এবং এগুলো খুবই মনে ধরে। কিছু ভিডিও আছে যেগুলো শুরু থেকেই মানুষকে ধরে রাখে। মানে হচ্ছে ভালো জিনিস চেনার কিছু নীতি আছে এবং এটা শেখা যায়। সো দ্যাটস দ্য গুড নিউজ। চর্চা করা যায় এবং সময়ের সাথে সাথে এটা কিন্তু আরও উন্নত করা যায়। ওকে, একটা পার্সোনাল রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলের কন্টেন্টগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক ঠুকে দিন। আপনি যখন লাইক দেন তখন ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারে যে এই ভিডিওটা মানুষের কাজে লাগছে, ফলে এই ধরনের কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আর যারা হয়তো এই কথাগুলো শুনলে উপকৃত হবে, তারাও এগুলো দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আমি নিয়মিত এমন ভিডিও আনার চেষ্টা করি যেগুলো আপনার স্কিল, ক্যারিয়ার, ডিজিটাল জার্নিতে সত্যি কাজে লাগে। এবং আপনারা তো জানেন যে আমি সিএসসি ফর নন সিএসসির যে কোর্সটা 12+ আওয়ার্সের যে কোর্সটা অলরেডি আপনারা কম্বাইন্ডভাবে পাচ্ছেন। এবং আমি শীঘ্রই সাইবার সিকিউরিটির যে কোর্সটা একদম শূন্য থেকে আপনারা যাতে সাইবার সিকিউরিটি শিখতে পারে, সেই কোর্সটা আমি শুরু করছি। এবং এর জন্য আমরা চাচ্ছি যে আরেকটু সাবস্ক্রিপশন বাড়ুক, তাহলে হয়তো আমার কাজের মর্যাদা আমি একটু ভালো মতো পাবো। ধন্যবাদ। এখন চলুন আরেকটু গভীরে যাই। একটা কথা আমরা প্রায় শুনি, সেটা হচ্ছে এআই কি আমাদের রিপ্লেস করবে? কিন্তু আমি যেটা দেখি সেটা হচ্ছে এআই রিপ্লেস করবে না, এআই এক্সপোজ করবে। এবং তার মানে কি? মানে হচ্ছে কার মধ্যে সত্যিকার আন্ডারস্ট্যান্ডিং আছে, কার মধ্যে নেই, সেটা দ্রুত সে বুঝিয়ে দিবে। একটা বাস্তব উদাহরণ দেই। গত বছর একটা টেক কোম্পানিতে 2জন জুনিয়র এমপ্লয়ি জয়েন করেছিল। দুজনকেই একটা রিপোর্ট তৈরি করতে দেওয়া হয়েছিল এবং দুজনেই চ্যাটজিপিটি ব্যবহার করলো। প্রথমজন সরাসরি প্রম্পট দিল, এই টপিকের একটা রিপোর্ট লিখে দাও। এআই লিখে দিল, সে ফরম্যাট করে জমা দিল। দ্বিতীয়জন একটু অন্যভাবে করলো। সেই প্রথমে এআইকে দিয়ে একটা ড্রাফট করে নিল, তারপর সেই ড্রাফট পড়ে দেখলো কোন কোন পয়েন্ট আসলে ইম্পর্টেন্ট, কোনগুলো ফিলার। ইম্পর্টেন্টগুলো সে রাখলো, ফিলারগুলো সে বাদ দিল।
যেখানে ডেটা দরকার ছিল সেখানে সে ডেটা খুঁজে বসালো, যেখানে এক্সাম্পল দেওয়া দরকার ছিল সেখানে রিলেভেন্ট এক্সাম্পল সে যোগ করলো। দুজনেই রিপোর্ট সময় মতো জমা দিল, কিন্তু ম্যানেজার পরে সাথে সাথে বুঝে গেল যে কোনটায় থিঙ্কিং আছে আর কোনটায় নাই। 6 মাস পর একজন প্রমোশন পেল আর একজন সেই জায়গাতেই রয়ে গেল। এই ঘটনা এখন সব জায়গায় দেখা যাচ্ছে। আগে অ্যাভারেজ মানের কাজ করলে হয়তো চলে যেত, কারণ অ্যাভারেজ কাজ করাটাও তখন একটু এফোর্টের ব্যাপার ছিল। এখন অ্যাভারেজ কাজ এআই করে দিচ্ছে, তাই অ্যাভারেজ হওয়াটা কোনো অ্যাডভান্টেজ না। অ্যাভারেজ মানে হচ্ছে রিপ্লেসেবল। আর একটা জায়গায় এই স্কিল এখন প্রভাব দেখা যায় এবং সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন। ধরুন কেউ একটা ব্লগ লিখছে, এআই দিয়ে 500 শব্দের একটি আর্টিকেল বানিয়ে পাবলিশ করে দিল। ভাষা ঠিক আছে, গ্রামার ঠিক আছে, কিন্তু পড়তে গিয়ে মনে হচ্ছে যে এটা তো আগে কোথাও পড়েছি, নতুন কিছু নেই, নিজস্ব কোনো ভয়েস নেই, পড়া শেষ করে মনে কিছু থাকছে না। অন্যদিকে আরেকজন সে এআই ব্যবহার করেছে, কিন্তু এআই এর ড্রাফটটাকে সে র ম্যাটেরিয়াল হিসাবে নিয়েছে এবং সেখান থেকে একটা সুন্দর স্ট্রাকচার সে নিয়েছে এবং প্রতিটা পয়েন্টে নিজের অবজারভেশন যোগ করেছে, একটা পার্সোনাল স্টোরি দিয়েছে, একটা লোকাল এক্সাম্পল দিয়েছে। যেখানে এআই জেনেরিক কথা বলেছে সেখানে সে স্পেসিফিক বিষয়গুলো যোগ করেছে এবং দুটো আর্টিকেলের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু রিডাররাও বুঝতে পারে, গুগলও বুঝতে পারে এবং এনগেজমেন্টও এর ফলাফল দেখা যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে এই জাজমেন্ট বা টেস্ট কি আসলে জন্মগত? অনেকে ভাবেন কেউ কেউ হয়তো এটা নিয়ে জন্মিয়েছে বা বাকিদের কপালে নেই, কিন্তু আমার উত্তর হচ্ছে একদম না। এটা তৈরি হয় এবং ধীরে ধীরে সময়ের সাথে প্র্যাকটিস করতে করতে। ভালো জিনিস দেখতে দেখতে তৈরি হয়, খারাপ জিনিসের সঙ্গে ভালো জিনিসের তুলনা করতে করতে তৈরি হয়, নিজের কাজ এডিট করতে করতে তৈরি হয়, ভুল করতে করতে তৈরি হয়, ফিডব্যাক নিতে নিতে তৈরি হয়। নিজের কাজকে বারবার ভালো করতে চাওয়ার যে ইচ্ছা, ইন্সপিরেশন, দ্য উইলিংনেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে মানুষ প্রথম ড্রাফটে সন্তুষ্ট হয়ে যায় তার জাজমেন্ট কখনো শার্প হয় না, আর যে মানুষ প্রতিবার ভাবে এটাকে আরও একটু ভালো করা যায় কিভাবে, তার চোখ কিন্তু ধীরে ধীরে তৈরি হতে থাকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই ভিডিওর, সেটা হচ্ছে এই স্কিলটা কীভাবে বাড়ানো যায়। আমি 7টা প্র্যাকটিক্যাল উপায় বলবো, প্রতিটির সাথে এক্সাম্পল যোগ করে দিব যাতে আপনি সহজে এগুলো চর্চা করতে পারেন এবং আজ থেকেই শুরু করতে পারেন। প্রথমে যেটা করতে হবে, একটা লেন বেছে নিতে হবে। সব কিছুতে একসঙ্গে ভালো হতে যাবেন না। রাইটিং, ডিজাইন, ফ্রিল্যান্সিং প্রপোজাল, ভিডিও টাইটেল, থাম্বনেল, কোডিং, প্রেজেন্টেশন, যেটাই হোক একটা নিশ আপনি একটা জায়গা আপনি বেছে নিন যেখানে ফোকাস হবে আপনার প্র্যাকটিসটা। ধরুন আপনি ডিসাইড করলেন যে আপনি ইউটিউব থাম্বনেলে ভালো হবে, তারপর পরের 1 মাস শুধু থাম্বনেল নিয়ে মাথা ঘামান। ভালো থাম্বনেল কালেক্ট করুন, খারাপ থাম্বনেল দেখে বুঝুন যে কেন এটা খারাপ, নিজে বানান, ফিডব্যাক নিন, আবার বানান। 1 মাস পর আপনার চোখ অনেক শার্প হয়ে যাবে। কিন্তু যদি আজকে থাম্বনেল, কালকে কপি রাইটিং, পরশু কোডিং, তারপর ডিজাইন এভাবে লাফালাফি করেন, তাহলে কিন্তু কোথাও গভীরভাবে যেতে পারবেন না। দ্বিতীয় উপায় হচ্ছে রেফারেন্স লাইব্রেরি বানান। যেসব কাজ দেখে সত্যি মুগ্ধ হন সেগুলো সেভ করুন। আমি নিজে একটা ফোল্ডার রাখি যেখানে ভালো থাম্বনেইল, ভালো লিঙ্কডইন পোস্ট, ভালো ইমেল, ভালো ল্যান্ডিং পেজ কিংবা ভালো প্রেজেন্টেশন স্লাইড সেভ করে রাখি। আমার যে ফোল্ডারটা রয়েছে এটার আমি নাম দেই পার্কিং। যখনই কিছু বানাতে যাই আগে সেই ফোল্ডারটা একটু দেখি সেখানে কোনো সুন্দর উদাহরণ পাওয়া যায় কিনা। এতে কি হয়, আপনার মস্তিষ্ক একটা বেসলাইন তৈরি করে। আপনি জানেন ভালোটা আসলে দেখতে কেমন, তাই যখন আপনার নিজের কাজটা সেই লেভেলে পৌঁছায় না আপনি সেটা টের পান। একটা সহজ সত্য আছে, আপনি যা বারবার দেখেন সেটাই ধীরে ধীরে আপনার মানদণ্ড হয়ে যায়। তাই ভালো জিনিসের সংস্পর্শে থাকুন। তৃতীয় উপায় হচ্ছে এআইকে ভ্যারিয়েশন মেশিন হিসাবে ব্যবহার করুন। এটা খুব পাওয়ারফুল একটা টেকনিক, বিস্তারিত এখন বলছি। ধরুন একটা ব্লগের হেডলাইন আপনার দরকার, এআইকে বললেন যে এই টপিকের উপরে 20টা হেডলাইন বানাও।
এআই দিয়ে দিল। এখন আপনার কাজ হলো সেই 20টা হেডলাইনকে র‍্যাংক করা। কোনটা সবচেয়ে স্ট্রং, কোনটা উইক, কোনটা বোরিং, কোনটা টু ক্লেভার, কোনটা কনফিউজিং, কোনটা পাওয়ারফুল। প্রথমে হয়তো র‍্যাংক করতে কষ্ট হবে, কিন্তু যতবার এই এক্সারসাইজ করবেন ততবার আপনার চোখ শার্প হবে। কারণ জাজমেন্টটা গ্রো হয় কম্প্যারিজনের মধ্যে। আপনি যত কম্পেয়ার করবেন তত কিন্তু আপনার জাজমেন্টটা আরও শার্প হবে। যখন আপনি পাশাপাশি 10টা অপশন দেখেন এবং ডিসাইড করেন কোনটা বেটার, তখন আপনার ব্রেন প্যাটার্ন রিকগনাইজ করতে শেখে। এইভাবে শত শত কম্প্যারিজন করার পর একদিন দেখবেন আপনি এক নজরে বলে দিতে পারছেন কোনটা ভালো এবং কোনটা খারাপ। চতুর্থ উপায় হচ্ছে সাবস্ট্রাকশন প্র্যাকটিস করা। আমাদের একটা সাধারণ প্রবণতা আছে, সেটা হচ্ছে আমরা সবসময় ভাবি যে বেশি মানেই ভালো। বেশি শব্দ, বেশি এফেক্ট, বেশি ডিজাইন, বেশি এলিমেন্ট, বেশি এক্সপ্লেনেশন। কিন্তু বাস্তবে ভালো কাজ অনেক সময় কম নয়েসে কিন্তু তৈরি হয়। মনে করেন আপনি একটা ইমেল লিখলেন, এখন সেই ইমেলটা পড়ুন এবং দেখুন কোন কোন সেন্টেন্স বাদ দিলে মেইন মেসেজটা আরও পরিষ্কার হয়। শুধু শুধু ইমেল বড় করতে আপনাকে হবে না। আপনি অবাক হবেন যে অনেক সময় অর্ধেক বাদ দিলে ইমেলটা আরও বেশি এফেক্টিভ হয়। একই কথা থাম্বনেইলের ক্ষেত্রে। একটা থাম্বনেইল বানালেন, এখন দেখুন কোন কোন এলিমেন্ট সরালে থাম্বনেইলটা আরও ক্লিন দেখা যাবে। অনেক সময় একটা এক্সট্রা টেক্সট সরিয়ে দিলেই কিন্তু থাম্বনেইলটা আরও শ্বাস করতে পারে, আরও অ্যাট্রাকটিভ হয়। স্ক্রিপ্টের ক্ষেত্রেও তাই। প্রতিটা প্যারাগ্রাফ পরে জিজ্ঞাসা করুন এটা অডিয়েন্সের কাছে কত দরকারি। এটা বাদ দিলে হয় নাকি আমি শুধু কথা বাড়াচ্ছি। কোয়ালিটি অনেক সময় যোগ করার মাধ্যমে আসে না, বাদ দেওয়ার মাধ্যমে আসে। এবারে আসি পঞ্চম উপায়, অনেস্ট ফিডব্যাক লুপ তৈরি করুন। আমি এটা সবসময় আমার বিভিন্ন ভিডিওতে আমি বলে থাকি। এমন কিছু মানুষ আপনার দরকার যারা আপনার সত্যি সত্যি আপনার বিভিন্ন কাজের সত্যি সত্যি প্রশংসা কিংবা ক্রিটিসাইজ করবে। শুধু বলবে না যে বাহ খুব ভালো হয়েছে, বরং বলবে যে এই জায়গাটা বোরিং লাগছে, এই জায়গাটা বুঝতে পারছি না, এই পয়েন্টটা উইক, এখানে একটু আননেসেসারি বড় হয়ে গিয়েছে। আমার একজন বন্ধু আছে যাকে আমি সবসময় ইম্পর্টেন্ট কাজ দেখাই, কারণ আমি জানি সে কমপ্লিমেন্ট করতে আসবে না, সে সরাসরি বলবে কোথায় সমস্যা। এই ধরনের ফিডব্যাক কিন্তু জাজমেন্ট তৈরি করে, কারণ নিজের চোখ সব কিছু সবসময় ধরতে পারে না। আমরা নিজের কাজের প্রতি একটু বায়াস থাকি, বাইরের চোখ সেই বায়াসটা কিন্তু ভাঙতে সাহায্য করে। তাই এমন 2-3 জন মানুষকে খুঁজে বের করুন যারা একটা অনেস্ট ফিডব্যাক দিবে। আপনার গ্রোথকে অনেক অ্যাক্সেলারেট করবে যদি আপনি এই ধরনের ফ্রেন্ড খুঁজে পেতে পারেন। নাম্বার 6, বুঝে অনুসরণ করুন। অনুকরণ করতে কিন্তু ভয় পাবেন না, কিন্তু বুঝে করুন। ধরুন একটা ইউটিউব চ্যানেলের থাম্বনেইল আপনার খুব ভালো লেগেছে, শুধু কপি করবেন না, বরং অ্যানালাইজ করুন। কেন এই থাম্বনেইল কাজ করছে, কালার চয়েসটা কি, টেক্সট কতটুকু, ফন্ট কেমন, ফেস এক্সপ্রেশনটা কি, ব্যাকগ্রাউন্ডে কি আছে, আই কন্ট্যাক্ট কোথায়। যখন আপনি এই এলিমেন্টগুলো বুঝবেন তখন আপনি শুধু কপি করবেন না, আপনি প্রিন্সিপালটা শিখবেন। সেই প্রিন্সিপাল আপনার নিজের কনটেক্সটে অ্যাপ্লাই করতে পারবেন। এটা চুরি না, আসলে এটা হচ্ছে শেখা। প্রায় সব বড় কাজের পেছনেই কোথাও না কোথাও অবজারভেশন, অ্যাডাপ্টেশন অ্যান্ড রিফাইনমেন্ট থাকে। এখন নাম্বার 7 উপায়, যেটা আমরা সপ্তম উপায় যেটা দেখবো, সেটা হচ্ছে খারাপ উদাহরণগুলো কিন্তু সংগ্রহ করতে হবে আপনাকে। সবসময় ভালো জিনিসটা দেখবেন না, কি খারাপ সেটাও আপনাকে দেখতে হবে। ধরেন থাম্বনেইলের কথায় যদি আমি যাই, যে কেন থাম্বনেইল দেখলে চিপ লাগে, কেন লাগে, কেন ইমেল পড়লে মনে হয় যেন এটা একটা স্প্যাম, কেন মনে হয় কোনো ওয়েবসাইট খুললেই মাথা ধরে যাচ্ছে, কি কারণে কোনো ভিডিও প্রথম 10 সেকেন্ড দেখলেই আপনি স্কিপ করছেন, কেন করে। এই ধরনের নেগেটিভ অবজারভেশনগুলো কিন্তু আপনার চোখকে আরও শক্তিশালী করবে। কারণ অনেক সময় আমরা ভালোটা বুঝি খারাপটার সঙ্গে তুলনা করেই। যখন আপনি জানেন যে কি অ্যাভয়েড করতে হবে, তখন ভালোর দিকে যাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে।
এআই এর যুগে ক্রিয়েটিভিটি কিন্তু শেষ হয়ে যায়নি। আমাকে অনেকেই বলেন যে আমরা এখন যেভাবে বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার করছি আমাদের ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট আই ডোন্ট এগ্রি, আই ডিসএগ্রি। বরং ক্রিয়েটিভের মান আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এখন সবাই কিছু না কিছু বানাতে পারছে। তাই এখন আসল প্রশ্ন হচ্ছে কে অর্থপূর্ণ জিনিস বানাতে পারছে, কে ক্লিন জিনিস বানাতে পারছে, কে অরিজিনাল জিনিস বানাতে পারছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো কে ভালো জিনিস চিনতে পারছে। আপনি স্টুডেন্ট হন, প্রফেশনাল হন, ফ্রিল্যান্সার হন, এন্টারপ্রেনার হন, এই স্কিল সবার জন্য সমান জরুরি। কারণ হচ্ছে এআই অ্যান্সার দেয় কিন্তু মান ঠিক করতে হয় মানুষকে। এআই অপশন দেয় কিন্তু ডাইরেকশন ঠিক করতে হয় মানুষকে। এআই স্পিড দেয় কিন্তু ভ্যালু তৈরি করতে হয় মানুষকে। আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে এআই যুগে জিতবে সেই মানুষ না যে সবচেয়ে বেশি আউটপুট বানাচ্ছে। জিতবে সেই মানুষ যার সবচেয়ে ভালো আউটপুট চিনতে পারছে, যে বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল, কোনটা শক্তিশালী কোনটা শুধু শব্দের খেলা। এই স্কিল যদি আপনি এখন থেকেই গড়ে তুলতে পারেন তাহলে আপনি শুধু এআই ব্যবহার করবেন না, এআই এর উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। আর ভবিষ্যৎ সবসময় সিদ্ধান্ত নিতে পারা মানুষকেই বেশি মূল্য দেয়। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে জানান আপনার মতে এআই এর যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিউম্যান স্কিলটা কী। আমি কমেন্ট পড়ি এবং সবসময় চেষ্টা করি উত্তর দিতে। অবভিয়াসলি আমি যখনই সময় পাই উত্তর দেই। আবার দেখা হবে পরের ভিডিওতে, ইনশাল্লাহ। ভালো থাকবেন।